আসসালামু আলাইকুম। সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নিয়মিত যে মানে আয়োজন, যে শিক্ষক নিবন্ধন প্রিলির ব্যাখ্যা সহ সমাধান, আমরা কিন্তু সেই আলোচনা থেকে কিন্তু আজকে আলোচনা করেছি। আমরা গতকাল এসে আলোচনা করেছিলাম হচ্ছে 8তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। আজকে কিন্তু আমরা সেটারই পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ সেদিন আমরা পুরোটা আলোচনা করতে পেরেছিলাম না, এই জন্য আমরা আজকে তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি একটু দেখে নিই আমাদের সাথে কে কে যুক্ত আছেন। জি, ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা গতদিন আলোচনা করেছিলাম যে পর্যন্ত, যে সূচক এবং লগারিদমের সর্বশেষ প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে একটু আলোচনা করব। এই প্রশ্নটা আলোচনা করেছিলাম আমরা, মানে আপনাদের সবসময়ই আমি বলে থাকি যে আমাদের জন্য লসগু এবং গসগুর যে পার্টটা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লসগু এবং গসগু থেকে সবসময় একটি অথবা দুইটি প্রশ্ন এসে থাকে, এই জন্য কিন্তু আপনাদের এই লসগু এবং গসগুর এই পার্টটা খুব ভালো করে দেখতে হবে। এখান থেকে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং তাদের লসগু রয়েছে, বড় সংখ্যাটি কত? আচ্ছা, এখানে দুইটি সংখ্যার অনুপাত যখন দেয়া থাকবে এবং তাদের লসাগু যখন দেয়া থাকবে, তখন বড় সংখ্যাটি বা ছোট সংখ্যাটি বা গসাগু নির্ণয় করার খুব সহজ উপায় রয়েছে। সেই উপায়টা আমরা আগে এখানে দেখব। যখন দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং তাদের লসাগু দেয়া থাকবে, তখন আমরা সরাসরি গসাগু নির্ণয় করতে পারবো। দুইটি সংখ্যার আমরা সরাসরি গসাগুটা নির্ণয় করব। গসাগু, এখানে যে মানটা রয়েছে এই 180, লসাগুকে দুটি সংখ্যার যে অনুপাত রয়েছে অনুপাত দ্বারা গুণ করব, মানে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 6 18, একটি 0, 4 দ্বারা কেটে দেব, 4 15 60, তাহলে 15। তাহলে এইটা হচ্ছে গসাগু। তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য যখন আমরা বড় সংখ্যাটি নির্ণয় করব, বড় সংখ্যাটি যখন আমরা নির্ণয় করব, বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা এখানে যে অনুপাত দ্বয়ের মধ্যে যে অনুপাতটি বড়, সেই অনুপাতের সাথে আমরা এই গসাগুটা গুণ করব। তাহলে এখানে আমাদের বড় সংখ্যাটি নির্ণয় হয়ে যাবে। এবং ছোট সংখ্যাটি যখন আমরা নির্ণয় করব, তখন এখানে যে অনুপাতটি ছোট, এই অনুপাতের সাথে আমরা গসাগুটাকে গুণ করব। 3 15 45, এটা আমাদের ছোট সংখ্যা। তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবো। আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন, আসন্ন 19তম প্রিলিমিনারি সার্কুলার কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হবে এবং ইতিমধ্যেই জানেন এনটিআরসি কিন্তু তাদের কার্যক্রমটা অনেক ফাস্ট করছেন আর কি। ইতিমধ্যে দেখেছেন যে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষাও হয়ে গেছে এবং অলরেডি রেজাল্টও হয়ে গেছে। আপনারা জানেন যে এখন আগামীতে আসন্ন 19তম একটি বৃহত্তর সার্কুলার হবে, এটা আপনারা প্রত্যেকে জানেন। এই জন্য আমি বলবো আপনারা যে যেখানে আছেন নিজের অবস্থান থেকে আপনার প্রস্তুতিকে গুছিয়ে নিন, কারণ আপনি আগের মতো আর সেই সময়টা পাবেন না। আগে যেরকম সময় পেতেন প্রিলি পরীক্ষা দেওয়ার পর একটা নির্দিষ্ট সময়, এখন কিন্তু সেই সুযোগটা নেই, কারণ এখন এখানে প্রিলি এবং একদিনেই পরীক্ষা হচ্ছে। অর্থাৎ আপনার বিষয়ভিত্তিক পরীক্ষা এবং এমসিকিউ দুটো এক সময়ই হচ্ছে। এই জন্য আপনার কিন্তু আলাদাভাবে কোনো সময় এখানে থাকছে না। এই জন্য নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিতে আপনাকে বিলম্ব করার কোনো সুযোগ হবে না। এই জন্য আপনি এখন থেকে আপনার প্রস্তুতিকে গুছিয়ে নিন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখেন, আমরা গতদিন দেখেছিলাম যে সূচকের একটি প্রশ্ন। সূচক থেকে আমরা যে আলোচনাটা করছি 8তম শিক্ষক নিবন্ধন, মানে 8ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আমরা এখানে 8তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি কলেজ লেভেলটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা কিন্তু সূচক থেকে প্রশ্ন সমাধান করেছিলাম এর আগের ক্লাসে। আজকে থেকে লগারিদম থেকে একটি প্রশ্ন এসেছে, লগ থেকে। তাহলে আমি আপনাদের বলেছিলাম যে লগ থেকে যখন প্রশ্ন আসবে, আমরা যদি লগের
বেজ এবং মান, যখন আমরা এই বেজ এবং মানটা সমান দেখব তখন তার মানটা হচ্ছে 1, এটা আমরা জানি। তাহলে যদি কখনো লব বেস এবং মান তার পাওয়ার কোনো মান থাকে, তাহলে এখানে যে মানটা থাকবে সেই মানটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে এখান থেকে আমরা এই যে ফর্মুলাটা, অর্থাৎ এই বি এর মানটা সরাসরি সামনে আসে এবং বেজ এবং মান মিলে গেলে তখন তার মানটা হয় 1। অর্থাৎ আমরা চেষ্টা করি যখন কোনো লব বেসমেন্ট যুক্ত থাকে, অর্থাৎ লব বেস 2 বর্গমূল 2, তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2কে 4 বার গুণ করলে মানটা আসবে হচ্ছে 16। সেই ক্ষেত্রে আমাদের বেসমেন্ট যেহেতু √2 রয়েছে, অর্থাৎ বর্গমূল 2 রয়েছে, আমাদের এখানে মানটাকেও বর্গমূল 2 করতে হবে। যখন এখানে বর্গমূল করব তখন যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 4 দোকান 8 কেন দ্বিগুণ হবে এটারও একটি ব্যাখ্যা আমি দিয়েছিলাম, আমি আবারও ব্যাখ্যা করছি যে 2 টু দি পাওয়ার 4 আমরা তাহলে এখানে কি লিখে বর্গমূল 2 যখন লিখব তখন এখানে 8 করতে হবে। কারণ হচ্ছে বর্গমূল অর্থ হচ্ছে এই যে, অর্থাৎ ওই মানটার পাওয়ার হাফ আসবে। দেখো এই যে মানটা কেটে দিলাম, পুনরায় আমাদের আগের মানটা ফিরে আসবে। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি আমাদের সঠিক উত্তর হবে 8, কারণ হচ্ছে 8টা সামনে আসবে, এখানে লগ বেস বর্গ 2, এখানে বর্গমূল 2, এই যে বেস এবং মান আমাদের সেম, তাহলে এটার মান হচ্ছে 1, আমরা সঠিক উত্তর পাবো হচ্ছে 8। তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমাদের কিন্তু পরীক্ষায় অসংখ্যবার এসে থাকে। আমরা কিন্তু জাস্ট এতটুকু মনে রাখবো যখন এই টাইপের প্রশ্ন আসবে, যখন লগ এখানে 3 এখানে 81, তাহলে আমরা সংক্ষেপে কীভাবে উত্তর করব, কয়টা 3 গুণ করলে 81 হয়? উত্তর হবে যে কয়টি সংখ্যা, মানে যে কয়টি 3 গুণ করলে আমাদের 81 হবে। যেমন এখানে 3 3 3 3, 4টা 3 গুণ করলে আমাদের উত্তর হবে 81, উত্তর হবে আমাদের 4। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যদি আরও একটু সহজ করে বলি, লগ 3 টু দি পাওয়ার 4, আমাদের সঠিক উত্তর হবে 4। অর্থাৎ যে কয়টি সংখ্যা মানে যতবার গুণ করলে আমাদের এই মানে মানটা আসবে তাই হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ আমরা যদি সেটাও না বোঝার চেষ্টা করি, আমরা এভাবে চেষ্টা করব, লগ 2 এখানে 32, অর্থাৎ 5টা 2 গুণ করলে হবে হচ্ছে 32, সঠিক উত্তর হবে হচ্ছে 5। এই যে লগ 2 টু দি পাওয়ার 5, এই যে সঠিক উত্তর হবে 5। তাহলে এটার চাইতে সহজ কোনো ওয়ে কিন্তু আপনাদের নেই, এই সহজ ওয়েতে কিন্তু আপনারা সমাধান করতে পারেন। লগারিদমের ক্ষেত্রে মানে ছোটো ছোটো বেসিকগুলো আপনি জানলে আপনি কিন্তু এখান থেকে একটি অঙ্ক কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন। দেখেন এখানে মান দেয়া রয়েছে x এর মান, আপনারা জানেন, আপনারা কিন্তু সপ্তম শ্রেণী থেকে করেন, মানে সপ্তম থেকে ক্লাস 7 থেকে এই টাইপের প্রশ্ন আসে, অর্থাৎ বীজগণিতীয় রাশিমালার যে প্রশ্নটা আসে, বীজগণিতীয় রাশিমালা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আপনাদের জন্য না, আমাদের যারা একাডেমিক স্টুডেন্ট রয়েছে, একাডেমিক স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বর্গমূল যুক্ত মানের একটি মানে বিশাল একটা জায়গা আছে, মানে ব্যাপক একটি গণিতের একটা ব্যাপক অংশে এই মানটা প্রয়োগ করা হয়। অর্থাৎ বর্গমূল যুক্ত যখন কোনো মান থাকে, তখন আমরা যখন একটা বর্গমূল যুক্ত মান আমরা এখানে দেখতে পাই, বর্গমূল 3 প্লাস বর্গমূল 2, তখন কিন্তু এখানে 1 ডিভাইডেড বাই x এর মানটা আমরা সরাসরি লিখতে পারি বর্গমূল 3 মাইনাস বর্গমূল 2। এটা কিন্তু সব সময় না, এটা কখন আমরা মানে বর্গমূল শুধুমাত্র অনুবন্ধী বা বিপরীত মানটা বসাবো, যখন দেখতে পাবো আমরা এই দুটি মানের বর্গের অন্তরফল আমাদের 1 আসছে। আসসালামু আলাইকুম, আমি সাদিক পাবলিকেশনে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস, চলে আসো। আচ্ছা, আমরা কখন এটা করব, যখন দেখতে পাবো যে এইখানে যে দুটি মান রয়েছে, এই দুটি মানের বর্গের অন্তর যখন আমরা 1 দেখতে পাবো, তখনই কিন্তু আমরা এই মানটা সরাসরি অনুবন্ধী মান দ্বারা আমরা অনুবন্ধী মানটা লিখে দিতে পারবো। এখন এখানে আমাদের মানটা রয়েছে x² প্লাস 1/x², অর্থাৎ আমরা এখান থেকে যদি প্লাসটা করে নিই, তাহলে x প্লাস 1/x সমান লিখতে পারি 2 বর্গমূল 3। তাহলে এখান থেকে আমরা সরাসরি
এক্স স্কোয়ার 1/x স্কোয়ার সমান লিখতেই পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমরা সরাসরি মানটা লিখিয়ে দিই 2 বর্গমূল 3 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4। তাহলে এখান থেকে বর্গমূল 3 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে 4 × 3 মাইনাস 2, অর্থাৎ 12 থেকে মাইনাস 2 বাদ দেবো যখন আমাদের সঠিক উত্তর হবে 10। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করে দিলাম আপনাদের। আমি আবারও বলছি, আপনারা শুধু মাথায় রাখবেন যে দেখেন এইটা কেন আমি এটা বললাম, যখন আপনাদের প্রশ্ন এরকম থাকবে এক্স এর মান যদি দেয়া থাকে বর্গমূল 3, এক্স এর মান যদি এরকম থাকে বর্গমূল 5 প্লাস বর্গমূল 3, তখন আমরা x1/x এর মানটা কিভাবে নির্ণয় করবো? এই দেখেন বর্গমূল 5 মাইনাস বর্গমূল 3, তাহলে এখানে হবে একটি 2। কেন 2 হবে? কারণ হচ্ছে এই যে বর্গমূল দুটির যে মানটা রয়েছে বর্গমূল 5, এই দুটার মানের বর্গের অন্তরফল, এই দুটো মানের বর্গের অন্তরফল কিন্তু তখন আপনার 2 আসবে। তাহলে যদি 1 ব্যতীত অন্য কোনো মান আসে সেই মানটা হরে বসে দিতে হচ্ছে, কারণ 1 যদি হরে বসিয়ে দিই তাহলে হরের 1 দ্বারা তো যে কোনো মানকে ভাগ করলে সেম মানটাই আসে, কিন্তু 2 তো আমাদের এখানে নির্দিষ্ট মান, অর্থাৎ 2 তো এখানে দেখাইতে হবে, এই জন্য আমাদের অবশ্যই হরে একটি 2 দিতে হবে। এটা আমরা মাথায় রাখবেন। এটা আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সূচক থেকে কয়টি প্রশ্ন এসেছে? এখানে অলরেডি সূচক থেকে 2টা প্রশ্ন সমাধান করেছি, লগারিদম থেকে করেছি, আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে আমরা সূচকের যে বেসিক যেটা একবার মানে সূচকের মানে ফুললি বেসিক কনসেপ্ট যেটা আমরা জানি যে কোনো বৃহত্তর মানকে ক্ষুদ্রতর আকারে প্রকাশ করার যে প্রক্রিয়াটা, এই মানটাকে আমরা সূচক বলি। সূচক যখন এখানে 2টা ধাপ রয়েছে, যেমন এখানে রয়েছে 8 to 1, আমরা যদি 3 to the power 4 করি, অর্থাৎ 3কে যদি 4 বার গুণ করি তাহলে 8 to 1 হবে। তাহলে এই 3টাকে আমরা বলি হচ্ছে বেস, এইটাকে বলা হয় হচ্ছে বেস, এই 4টাকে বলা হয় পাওয়ার বা ঘাত, এই 4টাকে বলি পাওয়ার, ঘাত বা সূচক, পাওয়ার, ঘাত বা সূচক। তাহলে বেস হচ্ছে 3, 4টা হচ্ছে পাওয়ার, ঘাত বা সূচক, এটা আমরা বলি। সেই ক্ষেত্রে আমরা যে কোনো বৃহত্তর মানকে যখন ক্ষুদ্রতর আকারে প্রকাশ করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা সূচক বলি। যদি আমি এতটুকু বেসমেন্ট আমার জানা থাকে এবং আমরা যদি এই বেসমেন্টটা জানি যে উভয় পাশে বেসমেন্টটা সমান হয়, তখন আমাদের এখানে যে মানটা রয়েছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অথবা যদি উভয় পাশে পাওয়ারটা সমান হয়, উভয় পাশে যদি পাওয়ারটা সমান হয় m, সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা বাদ হয়ে যায়, আমরা সঠিক উত্তর পাবো a = b। তাহলে এই 3টি বেসিক যদি আমি জানি তাহলে এখান থেকে এই টাইপের প্রশ্নগুলো আমরা সহজে আনসার করতে পারবো। দেখি এখানে এই প্রশ্নটার আনসার কি বলছে, আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যে 3 to the power x plus 2, আমরা জানি 3কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে 8 to 1 হবে। আমাদের চাচ্ছে হচ্ছে 3 to the power x minus 2। ওকে, আমরা এই টাইপের ওই দিকেই যাওয়ার চেষ্টা করব। আমরা 3 to the power 4 দ্বারা ভাগ করলাম, তাহলে উভয় পাশে আমরা 3 to the power 4 দ্বারা ভাগ করলাম। আমরা এখানে যেটা জানি a to the power m, a to the power n, এখানে বেসমেন্ট যদি একই থাকে, বেস একই থাকলে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা বিয়োগ হবে, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি 3 এখানে x plus 2, যেহেতু 4টা হর থেকে লব উঠবে সুতরাং এখানে একটা মাইনাস আসবে এবং একই মান কেটে যাবে, কেটে গেলে এখানে 1 হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বলতে পারি 3 to the power x minus 2 is equal 1। এই যে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি এটা সঠিক উত্তর হবে 1। কিন্তু যদি এখানে প্রশ্নে বলা থাকতো x এর মান কত, প্রশ্ন যদি কখনো আসতো x সমান কত, সেই ক্ষেত্রে আমাদের আরও একটু কাজ ছিল। x এর মান নির্ণয় করতে বললে আমরা এখানে খুব সহজেই বলতে পারি যে এখানে 3 to the power x minus 2, এখানে 3 to the power 0। এখন প্রশ্ন আপনাদের হইতেই পারে এখানে 3ই কেন নিচ্ছে, আমরা 3 কেন নিব? কারণ হচ্ছে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এটার বেস হচ্ছে 3, সুতরাং এখানে এটা বেস 3 করতে হবে। কারণ আমরা জানি পৃথিবীর যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেই ক্ষেত্রে আমাদের মানটা হবে 1, এটা আমরা মাথায় রাখি। তাহলে এখানে শুধুমাত্র 0 পাওয়ার 0 হবে না, শূন্য ব্যতীত। তাহলে বেসমেন্ট 3 এবং এই 3টা যখন আমাদের বাদ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে স্পষ্ট বলতে পারি
এক্স মাইনাস টু ইজ ইকুয়াল 0, অর্থাৎ এক্স এর মান হবে কত 2। যদি এক্স এর মান নির্ণয় করতে বলে তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করব, আর যদি এক্স এর মান নির্ণয় করতে না বলে তাহলে আমাদের এখানে যে বাকি কাজটা আছে সেই কাজটা আমরা সংক্ষেপে করতে পারি। আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্ন দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে এটা আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 8 মিটার বেশি, পরিসীমা দেয়া রয়েছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা অসংখ্যবার আসে। আপনারা দেখেছেন যে এই টাইপের প্রশ্ন এর আগেও যে কোনো পরীক্ষায় এসেছে, এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তো প্রত্যেক বছরই একটু করে প্রশ্ন থাকে। এই জন্য এই টাইপের প্রশ্নগুলো আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। এখানে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার বেশি এবং পরিসীমা 56 হইলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করতে হবে। যেহেতু এখানে আমাদের প্রস্থটা দেয়া রয়েছে, প্রস্থ কথা উল্লেখ আছে, প্রস্থটাকে আমরা এক্স মিটার ধরে নিই, তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যটাকে ধরতেই পারি এক্স প্লাস 4, 4 মিটার বেশি যেহেতু বলছে। এবং এখানে পরিসীমার কথা উল্লেখ আছে, পরিসীমার কথাটা উল্লেখ আছে হচ্ছে 56। তাহলে আমরা জানি পরিসীমার সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2x প্লাস 4, আমরা এই 2 দ্বারা ডান পাশে ভাগ করে দিব, এই যে, তাহলে এখান থেকে 28, 28 দোকানো 56। তাহলে এখান থেকে আমরা 2x এর এখানে সরাসরি মানটা নির্ণয় করি, 2x 24, x ইকুয়াল টু 12। তাহলে প্রস্থর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে দৈর্ঘ্যের মানটা হবে, আমরা সরাসরি এখানে কিন্তু মানটা পেয়ে যাচ্ছি। তাহলে ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, ক্ষেত্রফল সমান কিন্তু আমরা সরাসরি লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 192 বর্গ মিটার। তাহলে যখন এই টাইপের প্রশ্ন আসবে, দেখেন এখানে কিন্তু জাস্ট এতটুকু আপনার জানতে হবে, আপনি যদি এই প্রশ্নটাকে সংক্ষেপে করতে চান তাহলে কিন্তু আপনি নিজেই সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নটি সমাধান করতে পারবেন। তাহলে অর্থাৎ সংক্ষিপ্ত আকারটা কি, একটা অঙ্কের শর্ট ফর্মটা কি, অর্থাৎ ওই অঙ্ককে আপনি নিজেই মেকানিজমে নিজেই সমাধান করে মানে সর্বশেষ যে মানটা, যে আনসারটা, এই আনসারটা আপনি কত সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে পারেন, এটাই হচ্ছে একটা মেকানিজম। তাহলে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে এটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি সমাধান করতে পারবেন, খুব সহজে সমাধান করতে পারবেন। তাহলে আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে বলছে এই দুটি সমাধান, এখানে দুটি ইকুয়েশন দেওয়া রয়েছে, দুটো সরল সমীকরণ দেওয়া রয়েছে, এই দুটি সরল সমীকরণের সমাধান সেট নির্ণয় করতে বলছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মানটা বের করতে বলছে। এখান থেকে কিন্তু আমরা অপশন টেস্টের মাধ্যমেও করতে পারি, এবং কিন্তু আমরা চাইলে এটাকে প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি। অপশন টেস্টের মাধ্যমে করলে আপনার সুবিধা হবে হচ্ছে, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলোর মান আমরা প্রদত্ত সমীকরণ দ্বয়ে বসিয়ে দেখব যে বাম পক্ষ এবং ডান পক্ষ মিল আছে কিনা, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মানটা এই সমীকরণের বাম পাশে এবং এই সমীকরণের বাম পাশে বসিয়ে দেখব যে আমাদের ডান পাশের মানটা আছে কিনা, এটা আমরা খেয়াল করব। একটু খেয়াল করেন, দেখেন আমরা যদি এই মানটা বসিয়ে দিই তাহলে এক্স এর মান 3 এবং ওয়াই এর মানটা 0। তাহলে এখানে এক্স এর মান 3 বসিয়ে দিলে এখানে 18, এখানে 0, অর্থাৎ 18। আমরা মানটা সঠিক আছে, কিন্তু যদি এখানে বসিয়ে দিই তাহলে 3 × 3 - 4 × 0, সেক্ষেত্রে 9 সমান, এই যে দেখেন এটা কিন্তু মেলেনি, তাহলে হবে না, অর্থাৎ দুইটা মানই মিলতে হবে। আবার যদি আমরা এই মানটা বসিয়ে দিই, এই মানটা বসিয়ে দিলে তাহলে এখানে আমরা পাচ্ছি 2 × 3 - 4 × কত 1, সেক্ষেত্রে 6 - 4 = কত 2, not equal 10। তাহলে এটাও কিন্তু হবে না, হওয়ার সম্ভাবনা একদমই নেই। তাহলে আমরা দেখব যে আসলে এই মানটা অন্য কোথাও, এই মানটা একটু বসিয়ে দেখি, এই মানটা বসিয়ে কি আসে এখানে খেয়াল করেন যে 3 × কত 0 - 4 × -5 কত 2, তাহলে 0 এখানে দুটো মাইনাস গুণ করলে প্লাস হবে, 2 এখানে 10, তাহলে 10 সঠিক হয়েছে এটা। তাহলে আমরা এই মানে একটু বসিয়ে দেখি যে 6 × কত 0 - 8 × -5 কত 2, তাহলে এখান থেকে আমরা দেখি মানটা বসিয়ে দেখি এখানে, তাহলে এখানে
4, এখানে হবে মাইনাস প্লাস 4 × 5 = 20, কিন্তু আমাদের এটাও সঠিক উত্তর হচ্ছে না। তাহলে তিনটা যে মান রয়েছে এই তিনটা মানের জন্যই কিন্তু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের যে মানটা অর্থাৎ মানে সমীকরণকে সিদ্ধ করেনি, অর্থাৎ মান বসিয়ে আমরা সমীকরণে কোনো সঠিক উত্তর পাইনি, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা মেলেনি। তাহলে আমরা বলতেই পারি এখানে যে তিনটা অপশন রয়েছে তিনটা কোনোটি এই প্রদত্ত সমীকরণ দ্বয়ের সমাধান সেট নয় বা সমাধান নয়। এই জন্য আমরা উত্তর দেব হচ্ছে কোনোটি নয়। কিন্তু যদি এই টাইপের প্রশ্ন থাকে আপনারা খুব সংক্ষিপ্ত সময়ে কিভাবে সমাধান করতে পারবেন সেই সংক্ষিপ্ত সময়ে সমাধান করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন, আপনারা চাইলে প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করতে পারেন, অথবা আর গুণ প্রক্রিয়ায় সমাধান করতে পারেন। অপনয়ন পদ্ধতিটা কি? অপনয়ন পদ্ধতি হচ্ছে দুইটা ইকুয়েশনকে আমরা যে কোনোভাবে এক্স অথবা ওয়াই এর যে কোনো একটি মানকে অপসারণ করব, যে কোনো একটি মানকে আমরা অপসারণ করব, অপসারণ করে আমরা একটি মান নির্ণয় করব। এখন যদি আপনি এক্স এর মানটাকে অপসারণ করতে চান তাহলে এক্স কেটে দিতে হবে, আর যদি আমরা ওয়াই এর মানটা অপসারণ করতে চান তাহলে ওয়াই কেটে দিতে হবে। কিভাবে কেটে দিতে হবে? এখানে এটা 1 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আপনাকে মাস্ট বি যে 2 নম্বর যদি ওয়াইকে অপসারণ করতে চাই 2 নম্বর সমীকরণের যে ওয়াই এর সহগটা রয়েছে ওই ওয়াই এর সহগ দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করতে হবে এবং 1 নম্বর সমীকরণের যে সাংখ্যিক সহগ রয়েছে সেই সাংখ্যিক সহগ দ্বারা 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে। গুণ করার পর যদি উভয়ের মাঝখানে সেম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে, আর যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে যোগ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। 8 দ্বারা গুণ করবো, এখানে 3 × 8 = 24, 4 × 8 = 32, এখানে 8 × 10 = 80। ওকে, এখানে আমরা 4 দ্বারা গুণ করলে এখানে আর পাচ্ছি 4 × 6 = 24, 4 × 8 = 32। আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো মান কেটে যাচ্ছে এখানে, তাহলে এইটা একটি সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই সমীকরণে কোনো সঠিক সমাধান নেই, কারণ এখানে তো কোনো চলকই নেই, সুতরাং এই সমীকরণে কোনো সমাধান হইতে পারে না। কিন্তু আমরা যে ওয়েটা দেখলাম এই ওয়ের মাধ্যমে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো বা এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি আপনাদেরকে যেহেতু সমান্তরাল সরলরেখা আসলো আপনারা কিভাবে বুঝবেন যে এই সরলরেখা দ্বয়ের কোনো সমাধান নেই? এটা বোঝার একটা সহজ উপায় আছে, এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি 3x - 4y = 10, আর এটা সমীকরণ দেখতে পাচ্ছি 6x - 8y = 18। আমরা এই সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করি, 3x - 4y = 9। এখানে খেয়াল করে দেখেন এই প্রথম অংশ দুইটা, এখানে দেখেন 3x - 4y, এই সমীকরণে 3x - 4y। তো এই যখন আমরা সমীকরণ দ্বয়ের প্রথম অংশ অর্থাৎ x এর সহগ এবং y এর সহগ দ্বয়ের মান যখন সেম হবে তখন আমরা বুঝবো এই দুটি সমীকরণ পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই দুটি সমীকরণের কোনো সমাধান নেই। আমরা আরো সহজে বলতে পারি এই দুটি সমীকরণের ঢাল দ্বয় যদি সমান হয়, ঢাল মাইনাস x এর সহগ, আমি আরো সহজে বলে দিই, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, আপনারা যেটা সুবিধা মনে হয় মনে রাখবেন, -3/4 অর্থাৎ 3/4। এটার ঢাল খেয়াল করুন, এটার ঢাল m2, তাহলে এখানে হবে কি 3/, কত -3 - 4 = 3/4। এই যে উভয় সমীকরণের ঢাল দ্বয় সমান, যখন উভয় সমীকরণের ঢাল দ্বয় সমান হবে তখন কিন্তু আমরা 100% শিওর যে এই সমীকরণ দ্বয় পরস্পর সমান্তরাল। এই যে দেখেন এখানে একটু মিসিং আছে, সেটা হচ্ছে y² হয়তো এখানে y² বা আচ্ছা ঠিক আছে, এরকমই যদি থাকে y = 4ax, যদি এরকমই থাকে তাহলে আমি মূলবিন্দুগামী সংযোগ সরলরেখা। আর যদি এরকম থাকতো y² = 4ax তাহলে হয়তো পরাবৃত্তের সমীকরণ। এটা হবে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তাহলে মূলবিন্দুগামী সংযোগ সরলরেখা আপনি কিভাবে বুঝবেন? যে সংযোগ সরলরেখা কোনো ধ্রুবপথ থাকবে না ওই সংযোগ সরলরেখাটাকে আমরা বলি মূলবিন্দুগামী সংযোগ সরলরেখা। আমি আবারও বলছি, যে সংযোগ সরলরেখায় কোনো ধ্রুবপথ থাকবে না ওই সংযোগ সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে মূলবিন্দুগামী সংযোগ সরলরেখা। ধ্রুবপথটা কি? x এবং y
ব্যতীত অন্য একটা মান, যে মানের সাথে কোনো চলক থাকবে না, এই মানটাকে আমরা বলবো ধ্রুবপদ। আমরা সূচক এবং লগারিদম থেকে এখানে অসংখ্য প্রশ্ন এসেছে। ইতিমধ্যে আমরা আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে আমরা জানি এখানে যে বেজ এবং মান যখন সমান হবে, আমরা আরও একটা ফর্মুলা জানি যে লগ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল c হলে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার c ইজ ইকুয়াল x। অর্থাৎ যখন এই কোয়ালিটির প্রশ্ন আছে, এটা হচ্ছে লগারিদমের ডেফিনেশন, এটা আপনার মনে রাখতে হবে, এটাকে বিলিভ করতে হবে যে লগারিদমের ডেফিনেশনটা এটা। অর্থাৎ একটা লগারিদমের একটা বেসযুক্ত মানকে যখন আমরা সূচকীয় আকারে কনভার্ট করব, তখন আমাদের এখানে যে মানটা রয়েছে এই মানটা এই পজিশনে চলে আসবে এবং এক্সটা যাবে এই পজিশনে, অর্থাৎ এখান থেকে লগের মানটা সূচকে কনভার্ট হয়ে যাবে। এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি লগ বেস 2 বর্গমূল 5, এখানে হচ্ছে 400x। তাহলে এখান থেকে আমরা সহজে বলতে পারি 2 বর্গমূল 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল হচ্ছে এই যে। তাহলে আপনাকে এখানে জানতে হবে যেখানে যে বেসমেন্টটা 2 বর্গমূল 5 রয়েছে, এখানেও আপনাকে বেসমেন্ট 2 বর্গমূল 5ই নিয়ে আসতে হবে। 2 বর্গমূলের পাওয়ার যখন আমরা 4 করব, তখন আমাদের মানটা হবে 400, মানটা মিলে যাবে। তাহলে যেখানে বেস এবং বেস সেম বাদ, তাহলে আমরা সঠিক উত্তর বলতে পারি x ইকুয়াল টু 4। তাহলে আপনি যখন এই যে সঠিক বেসিক কনসেপ্টগুলো জানতে পারবেন, তখন কিন্তু আপনি অঙ্কগুলো কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। এই জন্য আপনাকে বেসিকের কোনো বিকল্প নেই, অবশ্যই আপনার বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। আপনারা ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, কিন্তু আপনারা কিন্তু কমেন্টসে বলছেন না আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে আমাদের আলোচনা শেষ করব। আমরা আমাদের সর্বশেষ যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা দিয়ে কিন্তু আমরা আমাদের আজকে আলোচনা শেষ করব। এখানে x মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে এবং এক্স ওয়াই এর মানটা দেওয়া রয়েছে। আমাদের বের করতে বলছে x প্লাস ওয়াই এর মান। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটার মান যেহেতু 1 রয়েছে, ওকে, এটার মান 4, এক্স ওয়াইয়ের মান এখানে রয়েছে 56, তাহলে এখানে 1 আমরা গুণ করব, 4 6 24, 4 5 20, 4 6 24 আর 4 5 224, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 225, 225। আমরা যখন এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা নির্ণয় করব, যদি এখানে স্কোয়ার থাকে, যখন আমরা বর্গমূল করব, মাস্ট বি আমরা এখানে অবশ্যই আমরা একটা প্লাস মাইনাস ব্যবহার করব। যদি আনসারে প্লাস মাইনাস না থাকে, তাহলে প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা আসবে এখানে, এই যে সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন শিক্ষক নিবন্ধনের নতুন একটি প্রশ্নে। আল্লাহ হাফেজ।